আমন্ত্রণ ২১-এর রাতে আমাদের আজকের বিষয় নির্বাচন কবে হবে। আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব শেখ ফজলে বারী মাসুদ, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের বিষয় নির্বাচন কবে হবে। এর আগে আমি একটু বলিনি কিছু বিষয়। আমরা একটি খবর দেখেছি যে আগামী ৫ তারিখ অথবা ৮ তারিখে প্রধান উপদেষ্টা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করতে পারেন, এরকম একটি খবর আমাদের কাছে আছে। সেটি আমরা আসলে সময় বলতে পারবো আসলে তিনি কবে কোন সময় নির্বাচন ঘোষণা করবেন। কিন্তু এর মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে নির্বাচন কবে হবে কি হবে না একটি আশঙ্কা আছে। কেউ বলছে নির্বাচন পেছাতে হবে, নির্বাচন করতে দেওয়া হবে না, এই দাবিগুলো মানতে হবে। আজকে আমরা বড় দুটি সমাবেশ দেখেছি, ছাত্রদল এবং এনসিপি, তারা নিজ নিজ জায়গা থেকে কর্মসূচি পালন করেছেন। আমি প্রথমেই রাশেদ খানকে দিয়ে শুরু করতে চাই যে আসলে নির্বাচন নিয়ে এই ধোঁয়াশাটা কেন তৈরি হচ্ছে। ধন্যবাদ সবাইকে, গণ অধিকার পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা। নির্বাচন নিয়ে ধোঁয়াশা বেশ প্রধান উপদেষ্টা শপথ নেওয়ার পর থেকে আছে। সবাই যেটি মনে করেছিল যে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান তিনি হয়তো দায়িত্ব গ্রহণের মাসখানিকের মধ্যে নির্বাচনের তারিখটা ঘোষণা করবেন, কিন্তু এক মাস যায় আর এক মাস যায়, এইভাবে যাইতেই থাকে, নির্বাচনের তারিখ আর ঘোষণা হয় না। যখন রাজনৈতিক দলগুলো ব্যাপকভাবে চাপ দেওয়া শুরু করলো, তখন বলা হলো যে ডিসেম্বর বা জুন। তো এই জুন ডিসেম্বর করতে করতে আরও ৬ মাস চলে গেল। এখন যেটি হয়েছে সেটি হলো নির্বাচন আদৌ হবে কি না সেটা নিয়ে একটি সংশয় শুরু হয়েছে, যে কারণে রাজনৈতিক দলগুলোর যে দাবি সেটি হলো যে কোন তারিখে নির্বাচন সেইটা আপনি প্রকাশ করেন। আমরা লক্ষ্য করছি সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে খুব শীঘ্রই। এইভাবে আরও ১ মাস যাচ্ছে মোটামুটি। এখন আবার দেখলাম কয়েকটি গণমাধ্যমে সেখানে বলা হচ্ছে ৫ আগস্ট বা ৮ আগস্ট নির্বাচনের তারিখ ঘোষণা হবে। যদি হয় আলহামদুলিল্লাহ, তারিখ বা দিনক্ষণ, তারিখ বা দিনক্ষণ, তো এটি হলে তো আমরা সবার জন্য এটি খুবই খুশির সংবাদ। আর যদি না হয় তাহলে সবার জন্য দুঃসংবাদ। হয়তো এখন যারা মনে করছে যে বিচার এবং সংস্কার ছাড়া কিসের নির্বাচন, তারাও দেখবেন যখন দেশ অনিশ্চিত গন্তব্যের দিকে যাচ্ছে, আরেকটি তৃতীয় শক্তি দেশটা দখল করার দ্বারপ্রান্তে বা আওয়ামী লীগ ফিরে আসার খুব কাছাকাছি, তখন দেখবেন যে তারা আমাদের থেকে আরও বেশি জোর গলায় বলবে নির্বাচন দেন। তারা জিকিরটা শুরু করবে। তাদের মুখে এখন জিকির হলো যে বিচার সংস্কার আগে পরে নির্বাচন। আর আমরা যেটি বলছি যে বিচার সংস্কার নির্বাচন তিনটা একসাথে, কারণ নির্বাচন সংস্কারের গুরুত্বপূর্ণ একটি অংশ। আপনি নির্বাচনকে দূরে রেখে কি সংস্কার করবেন? আমরা তো ১ বছর দেখলাম যে আপনি কি অর্জন করেছেন। ১ বছরে যতটুকু অর্জন হয়েছে সেটি হলো এই উপদেষ্টা পরিষদের, এর বাইরে জনগণের খুব বেশি অর্জন হয়নি। হয়তো আপনি বলতে পারেন যে আপনার উপদেষ্টা পরিষদের অর্জনটা কি, মানে সেটা কি শুধু তাদের নিজেদের? এটি তো সমগ্র দেশের সবার মানুষেরই হওয়ার কথা, দেখেন তাদের অর্জন হবে কেন? প্রধান উপদেষ্টার অর্জনটা যদি আমি বলি তাহলে অন্যান্য উপদেষ্টার অর্জনগুলো মোটামুটি আপনি বুঝে নেবেন। প্রধান উপদেষ্টা তিনি জনশক্তি রপ্তানি কোম্পানির লাইসেন্স নিয়েছেন, তার স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান। এছাড়া স্টার্লিং বলেন, গ্রামীণ বিশ্ববিদ্যালয় বলেন, গ্রামীণ ব্যাংকের যে সরকারি শেয়ার ছিল সেটা ২৫ থেকে ১০% করা হয়েছে, ট্যাক্স মৌকুফ করা হয়েছে, এরকম বিভিন্ন সুবিধা তিনি নিয়েছেন, যেটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। আমি জানি না আসলে তিনি এই জিনিসগুলো বোঝেন কিনা বা খেয়াল করেছেন কিনা। দ্বিতীয়ত দেখেন যে উপদেষ্টা পরিষদের অন্যদের যে অর্জন, যদি আসিফ মাহমুদের যে মিনিস্ট্রি সেইটার পর্যালোচনা করেন তাহলে মোটামুটি বোঝা যাবে। তার এপিএসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। দেখেন এই যে গুলশানে কয়েকজন চাঁদাবাজি করে গ্রেপ্তার হয়েছে, কিন্তু এই এপিএস দুর্নীতি করে গ্রেপ্তার হয়নি কেন? কারণ এপিএসের দুর্নীতি বের হয়ে আসলে তো উপদেষ্টার দুর্নীতি বের হয়ে আসে, তাহলে তো উপদেষ্টাকেও গ্রেপ্তার করতে হবে, তাহলে তো উপদেষ্টার বিরুদ্ধেও তো দুদকে তদন্ত শুরু হবে। এই কারণে মূলত এপিএসকে মানে কিছু না করলেই না, এই জন্য দুদক এখন তদন্ত করছে। কিন্তু দুদকের যে তদন্ত সেটার মধ্যেও আবার গাফিলতি রয়েছে।
সেটার মধ্যেও অস্পষ্টতা রয়েছে, সেটার মধ্যেও নানান ধরনের চক্রান্ত রয়েছে। কারণ এই যে তারা দুর্নীতি করেছে, আমি কিছু কিছু জায়গায় অনুমান করতে পারি যে এই জায়গাগুলোতে তার এপিএস দুর্নীতি করেছে। যেমন বিভিন্ন ব্যক্তিকে টাকা দিয়েছে বিভিন্ন ব্যবসার জন্য, সেটা আমি জানি। তার এই এপিএস তো একসময় আমাদের সাথে রাজনীতি করেছে, গণ অভ্যুত্থানের আগ পর্যন্ত সে আমাদের সাথে যত সময় ছিল কখনোই তার বিরুদ্ধে অভিযোগ আমি দেখাতে পারি নাই। সেই মানুষটি যখন এরকম আমাদেরকে ত্যাগ করে তিনি এই নতুন বন্দোবস্তের সাথে যুক্ত হলেন বা সরকারের এপিএস হলেন, তার বিরুদ্ধে একের পর এক অভিযোগ আসা শুরু হলো। আমাকে যদি দায়িত্ব দেন তাহলে আমার মনে হয় যে তদন্তটা আমি ভালোভাবে করতে পারবো, কারণ কোথায় কোথায় তার দুর্বলতা আছে, কোথায় কী করেছে এটা মোটামুটি আমার কাছে একটা তথ্য আছে। দুদক যদি কখনো আমাকে ডাকে আমি দিব, বা এই সরকার হয়তো নিবে না, ভবিষ্যতে যে সরকার আসবে সেই সময় তো তদন্ত হবে। তো এই এপিএসের কথা গেল। এরপরে দেখেন স্বাস্থ্য উপদেষ্টার 2 জন পিওর বিরুদ্ধে অভিযোগ, আরেকজন উপদেষ্টার পিএসের বিরুদ্ধে অভিযোগ, জ্বালানি উপদেষ্টা। এগুলো গণমাধ্যমে এসেছে। দেখেন এই সরকার নিয়োগের ক্ষেত্রে কোনো নীতিমালা ফলো করে নাই। সচিবগুলো আওয়ামী লীগের তালিকার, ডিসি এসপিগুলো আওয়ামী লীগের তালিকার। এছাড়া আপনি দেখেন যে বিভিন্ন জায়গায় ইঞ্জিনিয়ার, প্রজেক্টের ডিরেক্টর নিয়োগ দেওয়া হয়েছে, সেগুলো আবার আওয়ামী লীগের তালিকার। অর্থাৎ এই যে উপদেষ্টা পরিষদের অর্জন হলো যে আওয়ামী লীগের পুনর্বাসন করার জন্য যা যা করা দরকার তারা সেটি করেছেন। আর কেন করলেন এই কাজগুলো, আমি যদি সেই ব্যাখ্যা দিই। এই কাজগুলো করার ব্যাখ্যা তাদের হলো যে যাদেরকে 14-15 বছর বঞ্চিত করা হয়েছে রাজনৈতিক তকমা দিয়ে। কোন রাজনীতি? বিএনপি জামাতের রাজনৈতিক তকমা। এরা যদি এখন ফিরে আসে বা এদেরকে আমরা প্রমোশন দিই, তাহলে কি হবে? এরা বিএনপি জামাতের এজেন্ডা বাস্তবায়ন করবে, আমাদের এজেন্ডা বাস্তবায়ন করতে পারবে না। যে কারণে 1 বছর ধরে তারা মোটামুটি আওয়ামী লীগকে ভালোভাবে পুনর্বাসন করেছে। শেখ হাসিনা থাকলে তো তাও সাধারণ কয়েকজন প্রমোশন পাইতো, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের আমলে বরং তার থেকে বেশি প্রমোশন পেয়েছে। অর্থাৎ আমি যে ক্লিয়ার কথাটি বলছি সেটি হলো যে আওয়ামী লীগের দলীয় ব্যক্তিরা বা সুবিধাভোগীরা শেখ হাসিনার আমলে যতটা না বেনিফিটেড, ডক্টর মোহাম্মদ ইউনূসের আমলে তার থেকে বেশি বেনিফিটেড। দেখেন এই যে দামি এমপিরা গ্রেপ্তার হয়নি, তাদের বাসায় আবার কারা চাঁদাবাজি করতে যাচ্ছে? নতুন বন্দোবস্তের নেতারা। হয়তো পরবর্তীতে আপনি প্রশ্ন করবেন, তার আগে আমি বলে ফেলি। দেখেন এই যে গুলশানে চাঁদাবাজি যে ঘটনা ঘটলো, সেখানে দেখেন যাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, এরা আবার প্রত্যেকে গণঅভ্যুত্থানে ভালো ভূমিকা রেখেছে। অর্থাৎ এই যে আবাবিল পাখিরা, যাদেরকে আমরা শ্রদ্ধা ভক্তি করলাম, যাদের নেতৃত্বে আমরা রাজপথে নামলাম, এই ফুলগুলো কিভাবে ঝরে গেল? কোন সিস্টেম এই নতুন বন্দোবস্ত সৃষ্টি করেছে যেখানে আসলে এই সিস্টেমের মধ্যে ঢুকলে চাঁদাবাজ বের হয়? আজকে অনেকে এই স্মার্ট চাঁদাবাজি, এই কোটি টাকার চাঁদাবাজি, এই 5 কোটি টাকার চেক, এইটা নিয়ে কথা বলে না। ওই হাট বাজার দখলে সেখানে 15, 20, 100, 200, 500 কোটি টাকা, 500 টাকার যে আপনার হয় বা 5000, 10,000, এইগুলো নিয়ে কথা বলছে। হ্যাঁ, প্রতিবাদ করতে হবে সব নিয়ে, হাট দখল, বাজার দখল, এইগুলো নিয়ে প্রতিবাদ করতে হবে। ঠিক স্মার্ট চাঁদাবাজি নিয়েও প্রতিবাদ করতে হবে। কিন্তু আমি লক্ষ্য করি যে অনেকে স্মার্ট চাঁদাবাজি অ্যাভয়েড করে, বরং তাদেরকে আরও মাথায় তুলে নাচাই। এই যে প্রধান উপদেষ্টা নিজেই যখন নাচানাচি শুরু করলো যে ছাত্ররা আমাকে নিয়োগ দিয়েছে, জনগণ আমাকে সমর্থন দিয়েছে, তারপর থেকে ছাত্ররা নিজেদেরকে মানে কি বলবো আসলে এমন কিছু মনে করলো যে আমরা হয়তো মন্ত্রী মিনিস্টার। ছাত্র মানে কি? ছাত্র মানে একজন ছাত্র মানে একজন মিনিস্টার। আপনি লিখেছেন যে প্রতিমন্ত্রী সমন্বয়ক মানে হচ্ছে প্রতিমন্ত্রীর পদমর্যাদা তারা। এটা এই কথা আমার না, এটা আমাকে একজন সহ সমন্বয়ক, কেন্দ্রীয় সহ সমন্বয়ক বললো যে ভাই ওই ছেলেটির সম্পর্কে কি কিছু জানেন? আমি বলছি না, জানি না। তো বলছে ও প্রায় 1.5 কোটি টাকার মালিক হয়ে গেছে। আমি বলছি কী বলো? আবার কাল একজনের সাথে কথা হচ্ছিল ওই একই ছেলের সম্পর্কে, নাম না বলি, বলছে যে ভাই ও তো গাড়ি কেনার জন্য আমাকে জিজ্ঞেস করছে পরিচিত কোনো শোরুম আছে কিনা। উপরে আল্লাহ সাক্ষী আমি যদি মিথ্যা বলি। তো এই হচ্ছে অবস্থা। তো দেখেন আজকে যে ছেলেগুলো, আমি যে এপিএসের কথা বলছিলাম, বিভিন্ন সময় তাকে তার পড়াশোনার জন্য বিভিন্ন সময় আমাদের কাছে কিন্তু মানে উপহার চেয়েছে, আমি উপহারই বলি। তো আমাদের সাথে রাজনীতি করছে স্বাভাবিকভাবে। অনেক সময় ভর্তি হতে না পারলে, অনেক সমস্যায় পড়লে এটা দেখা লাগে, রাজনীতি করতে গেলে এটা দেখা লাগে। সেই ছেলেটি যদি এখন আপনার নতুন নতুন আপনার মানে গাড়িতে চড়ে, সেই ছেলেটির যদি নতুন নতুন ব্যবসা প্রতিষ্ঠান হয়, কি বলবেন আসলে? অর্থাৎ আমি যেটি বলতে চাই যে নতুন বন্দোবস্তের সিস্টেম, এই সিস্টেম ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সরকার এমনভাবে তৈরি করেছে যে এই সিস্টেমের মধ্যে কেউ আসলে ভালো নাই। আজকে একজন সমন্বয়ক মনে করছে আমি তো
প্রতিমন্ত্রী, সহসমন্বয়ক প্রতিমন্ত্রী, আর যে সমন্বয়ক সে আসলে মন্ত্রীর মতন ভাব। দেখেন হাসনাত এবং সার্জিসের বিরুদ্ধে যে অভিযোগ, আমি বারবার বলি এখনও পর্যন্ত তদন্ত হয়নি। ডিসি নিয়োগের অভিযোগ আওয়ামী লীগের তালিকার, এবং এই যে ডিসি নিয়োগ এটা করাইছে কার মাধ্যমে? ওই যে আওয়ামী লীগের দরবেশ বাবা ছিল আর এনসিপির দরবেশ বাবা গাজী সালাউদ্দিন তানভীরের মাধ্যমে। তো যাই হোক, এই যে সরকারের কাছে আমাদের যে প্রত্যাশাগুলো ছিল সেই প্রত্যাশা আসলে কতটুকু পূরণ হয়েছে? আমি এই কথাগুলো কেন বলছি, আজকে আক্ষেপ নিয়ে বলতে হচ্ছে যে 1 বছরে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছ থেকে কি পেতে প্রত্যাশা করেছিলাম আর কি বাস্তবে পেলাম? কোনো দৃশ্যমান সংস্কার আপনি দেখাতে পারবেন? হাটে, বাজারে, রাস্তায় কোথাও দেখাতে পারবেন? ছিনতাই বন্ধ হয়েছে, দখলদারিত্ব বন্ধ হয়েছে, চাঁদাবাজি বন্ধ হয়েছে, ঘুষ বন্ধ হয়েছে, দুর্নীতি বন্ধ হয়েছে। কোনো একটা জিনিস ডক্টর মোহাম্মদ ইউনূস বন্ধ করতে পারে নাই। পুলিশ কোনো ফাংশন করছে, র্যাব ফাংশন করছে, সেনাবাহিনীকে আগের মতো মানুষ ভয় পাচ্ছে, কাউকে তো ভয় পাচ্ছে না। আমার কাছে এখন মনে হয় যে এই রাষ্ট্রে কোনো সরকার নাই, একমাত্র আল্লাহর রহমতের উপরে এই রাষ্ট্রটা এখনো পর্যন্ত দাঁড়িয়ে আছে। জি রাশেদ, আমি আবার আপনার কাছে আসবো। আমি ফজলে বাড়ি মাসুদের কাছে আসতে চাই যে আসলে রাশেদ খান অনেক বিষয় নিয়ে কথা বলছিলেন, একটু হতাশার কথাই বলছিলেন, আমি আসলে একটু আশার জায়গা দেখতে চাই। আপনি কি মনে করেন এই যে ধোঁয়াশা কাটিয়ে আসলে নির্বাচন নিয়ে যে ধোঁয়াশা আছে সেটি কাটিয়ে উঠতে পারবো কি আমরা আসলে শেষ পর্যন্ত? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ যারা দেখছেন শুনছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। বিষয়টা হলো যে নির্বাচন কবে হবে এই প্রশ্নটা নতুন না। এই প্রশ্নটা যখন 2014 সালে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিল, ডামি মানে বিনা ভোটে জিতলো অনেকে, ভোট হইলই না বলতে গেলে, তখন থেকে কিন্তু এদেশের মানুষের একটা প্রশ্ন যে ভবিষ্যতে কবে নির্বাচন হবে। নতুন প্রজন্ম যারা ভোটার হয়েছে তারা অনেকে জানেই না ভোট কাকে বলে, ভোট কিভাবে দিতে হয়, অনেকে জানে না। অনেকে দেখছি যে ভিডিওতে গুগল সার্চ করে দেখতেছে যে ভোট কিভাবে হয়, ভোট কিভাবে দিতে হয়। তো তখন থেকে আসলে নির্বাচন কবে এই প্রশ্ন সকলের মধ্যেই সৃষ্টি হয়েছে। আসলে যারা আমরা রাজনীতি করি, সংগঠন করি, আমাদের প্রত্যেকেরই প্রত্যাশা যে নির্বাচনের মাধ্যমে একটা সরকার বসবে, এটাই কিন্তু প্রত্যাশা সবারই। এখন যারা মনে করতেছেন যে খুব দ্রুত নির্বাচন হওয়া দরকার, তারাও যেভাবে মনে করেন যে নির্বাচন একটা সমাধান, আবার যারা আমরা বিশেষ করে বলছি যে সংস্কার, বিচার এগুলিও লাগবে, আমরাও কিন্তু নির্বাচনমুখী। নির্বাচনের জন্য আমাদের অলরেডি প্রার্থী ঘোষণা করা হচ্ছে, সারা দেশে আমাদের আমির করছেন, আমরাও কিন্তু প্রস্তুতি নিচ্ছি, সর্বোচ্চ প্রস্তুতিটাই আমরা নিচ্ছি নির্বাচনের জন্য। কিন্তু বিষয়টা হলো যে আসলে নির্বাচনই কি আমাদের শেষ সমাধান? এটাই আমাদের চিন্তার বিষয়। আপনি দেখবেন যে আমাদের এই বিশেষ করে পাক ভারত উপমহাদেশে এই অঞ্চলের যে আমাদের রাজনৈতিক ইতিহাস, এটা কিন্তু সুদীর্ঘ। 1757 সালের 23 জুন আমরা যেই আমাদের রাজত্ব হারিয়েছি, এই যে শুরু হলো, সেখান থেকে 1971 সালের 16 ডিসেম্বর পর্যন্ত 214 বছর আমাদের রাজনৈতিক একটানা ইতিহাস। এটা ছিল আমাদের অস্থির ইতিহাস এবং অস্তিত্ব বিনাশ হওয়ার ইতিহাস। এরপর 71-এর 16 ডিসেম্বর থেকে নিয়ে 24 পর্যন্ত এখানে আরও 54 বছর, সর্বমোট আমরা 268 বছর আমরা এই মানে সম্প্রতিকালের যদি আমরা হিসাব করি, অর্থাৎ নিকট অতীতকালের, এই 268 বছর আমাদের গিয়েছে অস্থির অবস্থায়, কোনো স্থিতিশীল পরিবেশ তৈরি হয় নাই, এদেশের মানুষ শান্তি পায় নাই। ব্রিটিশ আসার পর থেকে নিয়ে, বিশেষ করে এর আগেও ছিল অশান্তি, কোনো সময় ছিল, কিন্তু আগে অনেক ভালো ছিলাম বলে আমরা জানি, ইতিহাসে যেটা পাই, কোনো সময় খারাপ গেছে। কিন্তু এই যে 268 বছর আমাদের গেল, আপনি দেখেন স্বাধীনতা উত্তর কত নির্বাচন হয়েছে। আপনি বলেন 71-এর পরে 75 পর্যন্ত, 75 থেকে 81 পর্যন্ত, এরপরে স্বৈরাচারের আমল, এরপরে যে আমল, প্রত্যেকটা সময়ই আমি যা দেখেছি, আমার সময়কালে আমি যা দেখেছি, এরশাদের আমল থেকে আমি যা দেখেছি প্রত্যক্ষভাবে, রাস্তাঘাটে দেখছি রিভলভার বা বন্দুক হাতে নিয়ে ঘুরতো আর বলতে কে আসবে সামনে আয়। এরপরে 91 থেকেও আমরা দেখলাম, ইতিহাস সকলের জানা। সেই জায়গাটা আমরা যেতে চাই না, পেছনে ফিরে যেতে আমরা যেতে যাচ্ছি না, আমরা সামনের দিকে সামনে যেতে। এখন বিষয়টা হলো এই যে আমাদের ইতিহাসটা তৈরি হয়েছে, আসলে এদেশের মানুষ কিন্তু খেয়ে হারিয়ে ফেলেছে যে আমরা শান্তিটা কোথায় গেলে পাবো। হ্যাঁ, এখন একটা জিনিস আমাদের মাথায় এসেছে যে আমাদের যে রাষ্ট্র কাঠামো, রাষ্ট্র সিস্টেম যেটা চলছে দীর্ঘকাল যাবৎ,
এই সিস্টেমে আমরা বোধহয় কোনো শান্তি কোনো দিন পাবো না। এটা মানুষের একটা দৃঢ়ভাবে একটা আস্থা, মানে একটা বিশ্বাস তৈরি হয়েছে। দেখেন ডক্টর ইউনূসের কথাও উনি ভাই বললেন, রাশেদ ভাই বললেন, ওনারাও আসলেন, ওনাদেরকেও আমরা ভালো মনে করেছি। রাশেদ ভাই তো বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন। যারা এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে তাদের যে ফিরিস্তিন আমার রাশেদ ভাই শোনালেন, এটা তো রাশেদ ভাই বললেও কি জনগণ জানে। তো এই ফিরিস্তি যখন নতুন প্রজন্ম যারা আন্দোলন করেছে, যারা বুককে খুলে দিয়েছে গুলির সামনে, তো তারা যখন দেখবে শুনবে, এই প্রজন্ম কি পাবে, কি আশা করবে বলেন তো। তো সেই জায়গাটাতে আমরা মনে করি, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে আমরা বিশেষ করে মনে করি যে আমাদের শুধুমাত্র নির্বাচনটাই আমাদের শেষ চাওয়া না। আমরা চাই যে একটা রেডিক্যাল চেঞ্জ করতে। সেই রেডিক্যাল চেঞ্জের জন্য হ্যাঁ, এখন কিছু চেঞ্জ করার জন্য তো কিছু কথা বলার সুযোগ পাচ্ছি আমরা। আমাদের ভয় হলো ওই জায়গায় যে নির্বাচন, রাশেদ ভাই যেরকম বললেন যে যারা এখন নির্বাচন এখনই চায় না, আমরাও চাই এখন নির্বাচন, কিন্তু নির্বাচনটা আমরা চাই সংস্কার করে। কারণটা কি জানেন? কারণটা হলো আমরা দেখেছি অতীতেও যারা সংস্কারের কথা বলছে, সংস্কারের নামে অনেক ঘুরিয়েছে, কিন্তু চায় না সংস্কার তারা করেন নাই, মানে 2টা লাইন সংস্কার তারা করে নাই। এখনও যদি আমরা যতটুকু সুযোগ পাচ্ছি, এটাকে যদি অন্যান্যরাও যদি আরেকটু সাপোর্ট করত, তাহলে কিন্তু আমরা একটা সুন্দর সংস্কার করে আমরা দেশের জন্য একটা ভালো একটা জায়গায় যেতে পারতাম। একটা সিগনিফিকেন্ট বিষয় কি জানেন? সেটা হলো যে আপনি দেখবেন, জরিপ করে দেখবেন, বাংলাদেশের অনেক মেধাবী ছেলে ভালো করছে, লেখাপড়ায় মেধাবী, সব জায়গায় ভালো, এই ছেলেগুলি দেশে থাকছে না। অনেক ছেলে, আমি অনেকের সাথে কথা বলছি, ভালো মেধা, বলে তুমি দেশের জন্য দেশে থেকে কাজ করো, বলে ভাই এদেশে হবে না, এদেশে কাজ করবো না, এদেশে শান্তি আসবে না। পুরোটা সময় আমাদের অস্থির সময় যাচ্ছে। তো সেজন্য আমরা মনে করি সরকারেরও দায়িত্ব দ্রুত সময়ের মধ্যে সংস্কার করে অন্তত কিছুটা তো আমাদের অর্জিত হচ্ছে, একদম হচ্ছে না যে তা না, কাগজে কলমে কিছু আমরা পাচ্ছি, পরবর্তীতে কতটুকু থাকবে না থাকবে সেটাও আমরা জানি না। তো এটা যদি আরেকটু ভালো কিছু আমরা অর্জন করে নিতে পারতাম, যেমন আমরা পিআরের কথাটা এত বারবার বলি, কিন্তু দেখবেন দুঃখজনক হলো আমাদের এই ঐক্যমত্য কমিশনে তারা মানে লোয়ার হাউসে পিআরের প্রসঙ্গটাই তারা আলোচনায় আনে নাই, আলোচনাতেই তারা আনে নাই। তো তাহলে কি হবে দেখেন, এই যে সবাই বলে পিআর ভালো, সবাই বলে পিআর ভালো, আবার বলে এখন দরকার না, এটা উন্নত গণতন্ত্রের জন্য দরকার, বলে ভালো আমি জানতেছি জিনিসটা ভালো, কিন্তু আমি নিব না। এটা তো কোনো যৌক্তিকতা নেই। এই জায়গাগুলোই আসলে বিতর্কের জায়গায়, হয়তো সেটি একটা জায়গায় এসে হয়তো তারপরেও আমাদের শেষ কথা হলো, এর পরেও আমাদেরকে আশা তো আর ছাড়া যাবে না, আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে। আমরাও চাই দ্রুত সময়ের মধ্যে সংস্কার করে নির্বাচনের দিকে দেশ হাঁটুক, এটা আমরা প্রত্যাশা করি। জি মাসুদ ভাই, আমি আপনার কাছে আবারও আসবো। আমি রাশেদ খানের কাছে আসতে চাই। যে কথাটি আপনি বলছিলেন, আমি সেই ব্যাপারে আপনারই একটি উল্লেখ করতে চাই। আপনি একটু ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলেন, ছেলেটিকে আমি চিনি, এটি হচ্ছে অপু, যিনি চাঁদাবাজি করতে গিয়ে পুলিশের আটক হয়েছেন এবং রিমান্ডে আছেন বর্তমানে। আমি তার সম্পর্কে, আপনি যে ছেলেটিকে আমি চিনি, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের আন্দোলনে তার ভালো ভূমিকা আছে। তার আন্দোলন নিয়ে প্রথম আলোতে ভিডিও প্রকাশিত হয়েছে। ছাত্র অধিকার পরিষদের রাজনীতি ছেড়ে সে নতুন বন্দোবস্তের রাজনীতি করার জন্য গিয়েছিল, কিন্তু ক্ষমতা ও সিস্টেম তাকে চাঁদাবাজ বানিয়ে দিল। আপনি লিখেছেন, সে ছাত্র অধিকার পরিষদে থাকতে কখনো চাঁদাবাজ ছিল না, বরং হাসিনার বিরুদ্ধে লড়াই করার দীক্ষা আমরা তাকে দিয়েছিলাম। কিন্তু যখন দেখলো তার সমসাময়িক বন্ধুরা গণ অভ্যুত্থানের পর দামি বাইক, আইফোন ব্যবহার করে, অনেকের পকেট ভর্তি টাকা, ডিসি এসপি সচিবরা সমন্বয় বা বৈষম্য বিরোধী পরিচয় পেলে প্রতিমন্ত্রীর মতো সম্মান করে, তখন সে সংগ্রামী জীবন ছেড়ে চাঁদাবাজিতে লিপ্ত হলো। আসলে কি সিস্টেম, আপনি একটি বলেছেন যে ক্ষমতা এবং সিস্টেম তাকে চাঁদাবাজ বানিয়ে দিল, যে সিস্টেমের বিরুদ্ধে মানে দীর্ঘদিনের সংগ্রাম, আন্দোলন, লড়াই, সেই সিস্টেমের কথা আপনি আবারও বললেন যে সেই সিস্টেম থেকে আমরা আসলে বের হতে পারছি না কেন? দেখেন, আমার আক্ষেপের জায়গা হলো বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম একটা পবিত্র প্ল্যাটফর্ম এবং অবশ্যই আমাদের সবার কাছে আমানত। এই প্ল্যাটফর্মকে দখল করলো এনসিপি। তো ভালো কথা, দখল করতেই পারে, যার ক্ষমতা আছে, যার আপনার সরকার আছে, সে দখল করতেই পারে। কিন্তু দখল করার পরে যদি আপনি এটার পরিচর্যা না করতে পারেন, দায়ভার তো আপনাকে নিতে হবে না। তারা একদিকে বলছে যে বৈষম্য বিরোধীর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই এবং সমন্বয়ক বা বৈষম্য বিরোধী আর এক্সিস্ট করে না, নাহিদ ইসলাম বলেছিলেন। কিন্তু এর কাউন্সিল হয় আবার এনসিপির কার্যালয়ে। হোয়াট ইজ দিস? নাহিদ ইসলাম যে কথা বললেন এবং তারপরে তার কার্যালয়ে, সে তো ওই দলের প্রধান, সেইখানে কাউন্সিল হয়, আবার বলেন যে এইটার কোনো দায়ভার আমরা নিব না। হোয়াট ইজ দিস? আপনারা সারা দেশের
কমিটি বিলুপ্ত করলেন, কেন্দ্রীয় কমিটি কেন বিলুপ্ত করলেন না? গতকাল তারা একটি প্রোগ্রাম করেছে, সেখানে সম্ভবত ছাত্রদল, ছাত্র শিবির যায়নি এবং অন্যান্য ছাত্র অধিকার পরিষদও যায়নি, কয়েকটি দল হয়তো গেছে। আজকে দেখেন যে 1 বছরের মধ্যে এই প্ল্যাটফর্মকে আর কেউ অন করতে চাচ্ছে না, কারণ এইখান থেকে বের হয়েছে জানে আলম, অপু, রিয়াদ, এরকম অসংখ্য বিভিন্ন জায়গায় ছাত্র প্রতিনিধির নামে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে খোঁজ নেন। আমার নিজ জেলা ঝিনাইদহতে মহেশপুরে দেখলাম যে 2 জনের নিয়ে নিউজ হয়েছে, আঙ্গুল ফুলে কলা গাছ। আগে কি ছিল, এখন কি? ছেলেটাকে আগে আমি দেখতাম ধার্মিক, আর এখন স্মার্ট হয়ে গেছে। মানে পরিবর্তন এতটুকু যে আগে ধার্মিক ছিল, পাগড়ি পরতো, টুপি পরতো, একটু দাড়ি বড় বড় ছিল, এক মুষ্টি, এখন সে স্মার্ট হয়ে গেছে। পোশাক আশাক দেখলে মনে হয় যে হ্যাঁ যাচ্ছে। মানে কি আর বলবো, মানে পরিবর্তন বলতে এতটুকু করেছে, ভালো ছেলেকে খারাপ বানিয়েছে। খোঁজ দেন। আজকে এই যে সমাবেশ হচ্ছে, ছাত্রদল প্রোগ্রাম করছে আর অন্যদিকে এনসিপি পাশাপাশি, খুব ভালো। ছাত্রদলের আপনার শহীদ মিনারে প্রোগ্রাম করার কথা ছিল, অনুমতি পেয়েছিল, কিন্তু তারা ছেড়ে দিয়েছে এনসিপিকে। খুব ভালো। এই ধরনের গণতান্ত্রিক রাজনীতি আমাদের দরকার, এই ধরনের সহনশীলতার রাজনীতি দরকার। তো আজকে দেখেন যে এই যে ছাত্র সংগঠনগুলো, তাদের মধ্যেও যে ক্যাসাল শুরু হয়েছে, কেন, কে শুরু করলো? সেইটা শুরু করেছে আবার এই যে আপনার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আজকে এই প্ল্যাটফর্মকে কেউ অন করতে চাচ্ছে না, কারণ এইখান থেকে চাঁদাবাজ বের হচ্ছে। মানে এটা একটা মেশিনের মতন হয়ে গেছে, যে এই মেশিনে কেউ ঢুকলে সে চাঁদাবাজ হয়ে বের হচ্ছে, ভালো মানুষ ঢুকলেও চাঁদাবাজ হয়ে বের হচ্ছে। তো আমরা এইটার জন্যই তো গণঅভ্যুত্থান হয়নি। আজকে কেউ যদি মনে করে গণঅভ্যুত্থান আমার পৈতৃক সম্পদ, আমি যা ইচ্ছা সেমনি ব্যবহার করবো, এটা তো হইতে পারে না। আমার মাঝে মাঝে মনে হয় যে আমরা যখন বিশ্ববিদ্যালয়ে লড়াই করেছি, পল্টনে লড়াই করেছি, ভাইরা একদিকে করতাম, আমরা আরেকদিকে করতাম। তো এখন যারা বিপ্লবী সাজে, তাদের অনেককে কিন্তু এই দীর্ঘ লড়াই আমরা পাশে পাইনি। তো যাই হোক, আল্লাহর রহমত যে একটা কোটা সংস্কার আন্দোলন কিন্তু ফিরে এসেছিল। মানে অনেকে আজকে বড় বড় নেতা দাবি করে, কিন্তু তারা তো কেউ আসলে হাসিনার পতনের জন্য নামে নাই। একটা প্রেক্ষাপট তৈরি হয়েছিল, যেহেতু 2018 সালের কোটা আবার ফিরে আসলো 30%, সেই প্রেক্ষাপটে তারা নামলো। যখন গুলি করে মানুষ হত্যা শুরু করলো হাসিনা, তখন কি হলো? তখন দল মত নির্বিশেষে প্রত্যেকটা রাজনৈতিক দল, ছাত্র সংগঠন সবাই নেমে গেল। আর এখন তারা আপনার দাবি করছে যে এই দলগুলো 53 বছর কিছু পারে নাই, 14-15 বছর পালিয়েছিল, লুকিয়েছিল, কিচ্ছু করে নাই, আমরাই সব করেছি। তো আপনারা কতটুকু কি করেছেন? আজকে তো প্রোগ্রাম হচ্ছে ছাত্র দলের আর শহীদ মিনারে এনসিপির, পার্থক্য তো বোঝা যাচ্ছে। এবং নাহিদ ইসলামের ফেসবুক পোস্ট আপনি দেখেছেন, সেইখানে সে তো শিবির সম্পর্কে মন্তব্য করেছে, সাদিক কায়েম সম্পর্কে মন্তব্য করেছে, বিএনপি সম্পর্কে মন্তব্য করেছে। এছাড়া এখন আবার দেখছি যে বাকসাস, এই যে এনসিপির যে ছাত্র সংগঠন, যদিও তারা দাবি করে যে এনসিপির সাথে সম্পর্ক নাই, কিন্তু ফান্ডিং থেকে শুরু করে সব কিছু কিন্তু এনসিপি করে। তো যাই হোক, তারা আবার এখন বলছে যে আওয়ামী লীগের আমলে ক্যাম্পাসে যারা আসলে শিবিরের যারা ছাত্রলীগে ছিল, তারাই নাকি সব থেকে বেশি সাধারণ শিক্ষার্থীদেরকে নির্যাতন করেছে। অর্থাৎ এখন আমরা দেখতে পাচ্ছি যে শিবির এবং এই যে এনসিপির মধ্যে যে দূরত্ব বা বাকসাসের মধ্যে যে দূরত্ব, এইগুলো হওয়ার কারণে আবার তাদের সমাবেশগুলোতে মোটামুটি ফ্লপস করছে। অথচ জেলাগুলোতে আমি যতটুকু তথ্য পেয়েছি যে এই গণ অভ্যুত্থানের নেতারা গিয়েছে, যে কারণে আপনার জামাত বলেন, শিবির বলেন বা বিভিন্ন দলের অনেক নেতারা কিন্তু দেখতে গিয়েছে, যে আসছে দেখে আসে, কি বলে শুনি। তো এই জায়গা থেকে এনসিপি মনে করছে যে সব আমার লোক, এই আমার লোক মনে করে আজকে তারা বাকিদেরকে আজকে মানে ডন্ট কেয়ার করছে। এই ডন্ট কেয়ার মনোভাবের কারণে আজকে কিন্তু এনসিপি ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমি সেই জন্য তাদেরকে বলবো যে এইভাবে গণ অভ্যুত্থানের অন্যান্য শক্তির যে আপনার ভূমিকা ছিল, সেইটাকে আপনারা মাইনাস করতে করতে এমন একটা জায়গায় নিয়ে গেছেন যে আজকে কিন্তু সবাই আপনাদেরকে ঘৃণা করছে। আমি সর্বশেষ যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই, দেখেন আজকে আমি দেখলাম যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার ফেসবুক থেকে পোস্ট করা হয়েছে যে জুলাই ঘোষণাপত্র 5 আগস্ট বিকাল 5টায় সম্ভবত ঘোষণা করা হবে, এবং বলা হচ্ছে সেখানে গণ অভ্যুত্থানের স্টেক হোল্ডার যারা আছে তারা থাকবে। গণ অভ্যুত্থানের স্টেক হোল্ডার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, এনসিপি, আর কেউ না, আর কেউ না। এই কারণে এই ঘোষণাপত্র কারোর সাথে আলোচনা করা হয়নি। যে 18 সালের আন্দোলন সৃষ্টি না হলে 24 সালের গণ অভ্যুত্থান হয় না। 18 থেকে 24 পর্যন্ত আমরা লড়াই করেছি, আমাদের সভাপতি নিজে অ্যারেস্ট হয়েছে, আমার বাসায় অভিযান চালানো হয়েছে, আমাদের 11 জন শহীদ হয়েছে। সেই গণ অধিকার পরিষদ কোনো স্টেক হোল্ডার না। মানে এই গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট যে 18 সাল, সেইটা স্বীকার করে না। এর আগে এনসিপির পক্ষ থেকে যে ঘোষণাপত্র রেডি করা হয়েছিল, সেখানে আমাদের কাছে পাঠানো হয়েছিল, বসেছিল, সেখানে দেখলাম কোটা সংস্কার আন্দোলন শব্দটা নাই।
এইবার আবার ওইটা যেহেতু ওই সময় ঘোষিত হয়নি, পরবর্তীতে সরকারের কয়েকজন উপদেষ্টাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এই উপদেষ্টারা কি করলো? কারোর সাথে বসে নাই, কারোর মন্তব্য নেয় নাই, অথচ ডেট তারিখ ফাইনাল করে ফেলিয়েছে। তাহলে আমি কি এই ঘোষণাপত্র গ্রহণ করতে পারি? এই জন্য আজকে আমরা সংবাদ সম্মেলন করে বলেছি যে যারা গণ অভ্যুত্থানের স্টেক হোল্ডার, অংশীজনের স্বীকৃতি ছাড়া এটা আপনারা প্রত্যাখ্যান করবেন, স্বীকৃতি এবং একই সাথে অংশীজনের সাথে আলোচনা ছাড়া জুলাই ঘোষণাপত্র যদি আপনারা দেন সেটা প্রত্যাখ্যান করা হবে। দ্বিতীয়ত, জুলাই সনদ দেখেন, জুলাই সনদের জন্য তো মোটামুটি সবগুলো দল বসছে, আলোচনা করছে। এখন এনসিপি কিন্তু এই জুলাই সনদের স্বাক্ষরটা আটকে রেখেছে। তারা বলছে আমাদের এই দাবি পূরণ না হইলে আমরা কোনোভাবে এটা বাস্তবায়ন হতে দিব না। এর মাধ্যমে কি হবে? যদি আজকে এনসিপির নিয়োজিত সরকার, তো তাদের বাইরে যাবে না আমি জানি, এবং নির্বাচনের তারিখটাও যতক্ষণ না পর্যন্ত এনসিপি ঠিক করে দিবে তার আগে আসলে প্রধান উপদেষ্টা কোনোভাবে এটা বাইরে আনবে না। মানে এনসিপির সাথে লিয়াজু হওয়ার পরে, ফাইনাল হওয়ার পরে সেটা আমরা জানবো। আজকে জামাত আর ইসলামী আন্দোলন বা অন্য কোনো দল যতই মনে করুক যে সরকার আমাদেরকে ডেকে বলছে তোমরা চারটা বড় দল, তোমাদেরকে সরকার গুনায় ধরে না, সরকার একমাত্র এনসিপিকেই গুনায় ধরে। কারণ এনসিপি তাদের নিয়োগকর্তা, এনসিপি তাদেরকে নিয়োগ দিয়েছে, ভাইবানার মাধ্যমে প্রত্যেক উপদেষ্টাকে নিয়োগ দিয়েছে। আমি আরেকটা টকশোতে কিন্তু বলেছিলাম যে কিভাবে একটা 6 সদস্যের লিয়াজু কমিটি গঠন করা যায়, এবং এই লিয়াজু কমিটি কিন্তু প্রত্যেক উপদেষ্টার ভাইবা নিয়ে কিন্তু নিয়োগ দিয়েছে। তাহলে আজকে আপনি কি চাকর হয়ে মুনিবের কথার বাইরে যাবেন? চাকর হয়ে তো কোনোভাবে মুনিবের কথার বাইরে যাবেন না। এবং প্রধান উপদেষ্টা নিজেই বলেছেন যে আমার নিয়োগকর্তা ছাত্ররা, ওই সময় তো আসলে দল হয়নি, এই ছাত্রদেরকেই বুঝিয়েছিল যে ছাত্ররা দল গ্রহণ করেছে। তো আমি এই জন্য সন্দেহ করছি যে দেশটা আসলে কোথায় যায়। আপনি তো আজকের এই প্রসঙ্গ আলোচনা করছেন নির্বাচন কবে হবে, আমি তো চাঁদাবাজি বা লুটপাট বা বৈষম্য অনেক কথা বললাম, এবার নির্বাচনে 1 মিনিট বলে শেষ করি। শেষ করার এখনো বাকি আছে, আমার একটু বিরতিতে যেতে হবে। দর্শক, একটি বিরতি নিচ্ছি, বিরতির পর আবারও ফিরবো 21 রাতে, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন 21 রাত। আমাদের সঙ্গে আছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব শেখ ফজলে বারী মাসুদ। বিরতিতে যাবার আগে রাশেদ খান 1 মিনিট চাচ্ছিলেন, আমি সেই 1 মিনিট শেষ করে তারপরে আমি মাসুদ ভাইয়ের কাছে যেতে চাই। আচ্ছা, দেখেন 1 মিনিটে শেষ করব। অবশ্যই। দেখেন, নির্বাচন যদি আমি শুরুতেই বলেছি, যদি 8 আগস্ট বা 5 আগস্ট প্রধান উপদেষ্টা ডেট ঘোষণা করেন তাহলে জাতির জন্য সেটা ভালো। আর যদি ঘোষণা না করেন তাহলে নির্বাচনটা আসলে আপনার এক ধরনের ঝুলে যাবে। কবে হবে আমরা কেউ জানি না। তারা বলতেই থাকবে জুন, তারা বলতে থাকবে ডিসেম্বর, তারা বলতে থাকবে এপ্রিল। এখন কোন এপ্রিল সেটা তো আমরা জানি না, সেটা অনিশ্চিত। এই জন্য আমার যে বক্তব্য সেটি হলো যে প্রধান উপদেষ্টা যদি শুধুমাত্র এনসিপির দিকে তাকিয়ে থাকে এবং তার নিয়োগকর্তাদের দিকে তাকিয়ে থাকে তাহলে কিন্তু দেশের জন্য 12টা বেজে যাবে। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন স্যারের ফেসবুক পোস্ট দেখলাম, তিনি নাহিদ ইসলামকে অনুরোধ করে লিখেছেন যে নাহিদ ইসলাম তুমি এইগুলো করিও না। কোনগুলো? আজকে নাহিদ ইসলাম দেখেন গণ অভ্যুত্থানের নেতা, আজকে বিভিন্ন দলের নাম নিয়ে, নেতার নাম নিয়ে বিভিন্নভাবে সমালোচনা করছে এবং তাদের কর্মযোগ্য বক্তব্য, ভাষা শুনে মনে হচ্ছে যে তারা জুলাই সনদ বাস্তবায়ন হইতে দিবে না। যদি তাদের চাওয়া পাওয়ার সব কিছু পূরণ না হয় তাহলে কি হবে? আচ্ছা, আপনিই বলেন, এইভাবে কি প্রত্যেকটা দলের সব কিছু চাওয়া পাওয়া পূরণ হয়? গণতন্ত্র কি? আপনি ছাড় দিবেন, আমি ছাড় দিব, আপনার আমার ঐক্যমতের ভিত্তিতে যতটুকু প্রতিষ্ঠিত হবে ততটুকুই তো জুলাই সনদ। সেইটা আদৌ আসলে হয় কি না সেটা নিয়ে সংশয়। আসিফ মাহমুদ দেখলাম ফেসবুকে পোস্ট করেছে যে যদি ঐক্যমতে পৌঁছানো যায় তাহলে 8 আগস্ট জুলাই সনদ ফাইনাল হতে পারে। ঐক্যমত, তাহলে আপনি ঐক্যমতে কি আসতে পারবেন? সম্ভব 100% শতভাগ ঐক্যমতে আসা সম্ভব নয়। জি, আমি আপনার কাছে আসবো আবারও। আমি ফজলে বারী মাসুদের কাছে আসতে চাই। প্রশ্ন উঠেই গেছে যে আসলে জুলাই বিপ্লব, একটু পেছনেই যেতে চাই আমি। জুলাই বিপ্লবের সময় আসলে বলছে যে তারা সামনে ছিল, এনসিপি ছিল, ছাত্রদল ছিল, গণ অধিকার ছিল, শিবির ছিল, বিভিন্ন রাজনৈতিক দল ছিল সেখানে। ইসলামী আন্দোলন বাংলাদেশ কোথায় ছিল আসলে? জুলাই আন্দোলনে তো ইসলামী আন্দোলন প্রত্যক্ষভাবে রাস্তায় ছিল এবং আপনি দেখবেন এখনও ভিডিও ফুটেজগুলি আছে, টেলিভিশন রিপোর্ট আছে, পত্রপত্রিকার রিপোর্ট আছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ সরাসরি নিজ ব্যানারে, নিজের আমিরের নেতৃত্বে, স্বসংগঠনে আমরা মাঠে ছিলাম। সেটি নিয়ে আমরা
খুব বেশি একটা কথা শুনি না, বা আপনাদের পক্ষ থেকে বলা হয় না যে আমরা এই আন্দোলনে সামনের লাইনে থেকে আসলে বিষয়টা কি, আমরা ইসলামী এক ধরনের মানে টানাটানি, যে কক্ষিগত করা, যে কে করছে, আমি করছি, সে বলছে না আমি করি নাই, অন্যজন করছে। আসলে ইসলামী আন্দোলন বাংলাদেশটাকে আগে বুঝতে হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্রেডিটের রাজনীতি করে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজনীতি করে হলো এদেশের মানুষের কল্যাণের জন্য। আমরা সেজন্য মনে করি যে আমাদের ক্রেডিটটা মানুষ মুখে মুখে বলুক, আমরা এটা ব্যাপক প্রচার করি। এটার চাইতে বড় কথা হলো ফ্যাসিস্টের পতন হয়েছে, এবং বিগত সময়ে, বিগত 16 বছর ইসলামী আন্দোলন বাংলাদেশ, আপনি আমাদের এখন তো ইন্টারনেটের যুগ, আপনি গুগলে সার্চ করলেই দেখবেন আমাদের আমিরের বক্তব্য, নায়েবে আমিরের বক্তব্য, গোটা 16 বছরই আমাদের বক্তব্য সব জায়গায় আছে। এবং বিশেষ করে যখন এই আন্দোলনটা চললো 18 সাল থেকে নিয়ে, যখন ভাই যেটা বললেন রাশেদ ভাই, আসলে ওখান থেকে কোটা বিরোধী আন্দোলন যে শুরু হয়েছে, ওই আন্দোলনে তারাও করেছে, আমরাও সাথে সাথে আমাদের বক্তব্য আমাদের প্ল্যাটফর্ম থেকে আমরাও বলেছি। এরপর চূড়ান্ত যখন আন্দোলনটা শুরু হলো, সেই সময়ও কিন্তু ইসলামী আন্দোলন প্রত্যক্ষভাবে ছিলাম। এবং 18 তারিখ সম্ভবত আবু সাইদের শহীদ দিবস, 16 জুলাইয়ের পরেই কিন্তু আমাদের আমির 18 তারিখে সম্ভবত বাইতুল মোকাররম উত্তর গেটে আমরা প্রোগ্রাম দিলাম, ওখানে আমির প্রোগ্রাম দিলেন। এবং আমির কিন্তু ওই সময় পর্যন্ত কোনো রাজনৈতিক দল সরাসরি ব্যানার নিয়ে তারা কিন্তু এই আন্দোলনের সাথে শরিক আছে এই কথা তারা বলতে পারেনি। 17 জুলাই তো গায়েবানা জানাজা হয়েছে। 18 তারিখে আমরা কিন্তু সরাসরি আমাদের আমির বাইতুল মোকাররম উত্তর গেটে যে ঘোষণা দিলেন, এবং তিনি স্পষ্ট বললেন, এই নরপিচাস, এভাবে একটা হুঙ্কার দিলেন, হ্যাঁ তোরা আমার সন্তানের বুকে কেন গুলি করলি, এই কথা বলে হুজুর বললেন। এবং তিনি বললেন যে এই সময় আমাদের সন্তানেরা রাস্তায় থাকবে, আমরা অভিভাবকরা ঘরে থাকবো, এটা হতে পারে না। পিসা হুজুর আমাদের আমিরের স্পষ্ট ঘোষণার পরে এমনিতেও মানুষ আবু সাইদের শাহাদাতের পরে যেভাবে মাঠে নামার সেভাবে প্রস্তুতি নিয়েছে, এবং রাজনৈতিক দলগতভাবে আমাদের আমিরের যেহেতু যিনি দেশের একজন নেতা, ওনার বক্তব্যের পরেও মানুষ একটা আস্থা পেয়েছে যে না, এখন আমাদের নামতে হবে। এবং আমরাও বুঝে ফেলেছি, আমরাও এটা আমাদের আমিরের যে দূরদর্শিতা এবং আমাদের নেতৃবৃন্দের, তারাও এটা অনুমান করেছেন যে হাসিনার পতনের ডাক এসে গেছে, মানে যেটা বোঝা যায় আর কি রাজনীতিতে। তো সেই হিসাবে আমরাও ছিলাম মাঠে, এবং সর্বোচ্চ 18 তারিখে ছিলাম, না 17 তারিখ 16 তারিখ, এরপর 18 তারিখ, ডেটটা আমার ভুল হচ্ছে। এরপরে পরের দিন 19 তারিখ, সম্ভবত 19 তারিখে আবার আমাদের যুব আন্দোলনের প্রোগ্রাম, প্রতিষ্ঠাবার্ষিকী ছিল, ওটাকে আমরা ভিন্ন নামে এই আন্দোলনের সাথে আমরা যুক্ত করলাম। এবং ওই দিন কিন্তু ওই মিছিলে আমি নিজে উপস্থিত ছিলাম, সমাবেশে। আমাদের আমির বাইতুল মোকাররম উত্তর গেটে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছেন, ঠিক সেই মুহূর্তে আপনার পশ্চিম দিক থেকে, বাইতুল মোকাররমের পশ্চিম দিক থেকে ওই রাস্তায় সরাসরি গুলি করছে আমাদের নেতৃবৃন্দ যারা আসতেছেন, লোকজন এদের উপরে গুলি করছে। ওই সময় চলছে প্রচণ্ড গুলির আওয়াজ, এর মধ্যে আমির বক্তব্য দিলেন। এরপরে যে মিছিল বের হলো, মিছিল আমরা দৈনিক বাংলা ঘুরে আমরা আমাদের আজাদ প্রোডাক্টসের এখানে আসলাম, এই মিছিলের সামনে আমি ছিলাম। তখন তো একেবারে সরাসরি আমাদের মিছিলের দিকে গুলি করলো 19 তারিখে। ওই সময় আমাদের অনেক দায়িত্বশীল আহত হলেন, আমাদের আমির অফিসে থাকলেন। তৎক্ষণাৎ তারা গুলি করতে করতে এতটা মানে হয়ে গেছে, তারা হায়ানা হয়ে গেছে, গুলি করতে করতে তারা আমাদের অফিসের সামনে এসে অফিসের দিকে ফিরে গুলি করছে। তখন আমাদের আমির স্ট্যান্ড অফিসে, তখন আমিরের ওই দিন আমি দৃঢ়তা এবং সাহস দেখলাম। আমাদের আমির মানে এত গুলি করছে আমাদের অফিসের দিকে, আমরা তো 3 তলায় অফিস, আমাদের আমির উপরে আহতরা আসতেছে রক্ত নিয়ে, আমির ওইগুলি দেখতেছিলেন, ওইগুলি কীভাবে সেবা শুশ্রূষা করা যায়। যখন দেখতেছে গুলি থামাচ্ছে না, আমির একা, আমি দেখলাম আমাদের আমির একা, সে কারো দিকে না তাকিয়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে গেলেন, গিয়া ওই যারা গুলি করতেছে সামনের দিকে এগিয়ে গেলেন, গিয়ে হুজুর দেখ দিয়ে বলে, এই তোদের কি হয়েছে, এখানে কেন গুলি করিস। ও এইভাবে আমরা কিন্তু তখন থেকে প্রত্যক্ষভাবে ছিলাম। এবং আমি ঢাকা মহানগরের উত্তরের সভাপতি হিসাবে এবং যুগ্ম মহাসচিব হিসাবে তখন পুরো আন্দোলনে, এরপরে আমাদের নায়েবে আমির পুরা মাঠে থাকলেন, আমিরও থাকলেন দূরের থেকে। তো ওই সময় কিন্তু আমি একেবারে লাগাতার আমরা ছিলাম, ইসলামী আন্দোলন আমরা ছিলাম। তো যাই হোক, আমাদের 4 তারিখ 5 তারিখ ওই সময় যে আমাদের নায়েবে আমিরের নেতৃত্বে আমরা যে কারফিউ ভেঙে আমরা মাঠে নামলাম, সেগুলি এখনও ফুটেজ সবই আছে। তো যাই হোক, আমরা যেটা চাই সেটা হলো যে রাশেদ ভাই যে কথাগুলি বললেন, একটা পরিবর্তন কিন্তু চাই আমরা, এদেশে মানুষ কিন্তু আপনারাও একটা অংশীজন নিশ্চয়ই, কিন্তু সেই আলোচনাটা খুব আমরা পাই না। আপনারা হয়তো পিছনেই থাকেন আর কি। আমাদেরকে হয়তো অনেকে মানে মিডিয়াতেও ওইভাবে বললাম যে
আপনাদের ভাই মাইন্ড করবে কি জানি না, বাট এটাই সত্য। আমার সাথে একমত হবেন কিনা জানি না, আমি তো বলেছি ইতিমধ্যে। তো আপনাদেরকে যতই বড় দল হিসেবে দেখাক না কেন, ওই এনসিপি ছাড়া আসলে সরকার কাউকে কাউন্ট করতেছে না। না, এটা যদি সরকার করে, সরকার এটা ভুল করবে। এবং আমার মনে হয় এনসিপি তারা বাইরে যে বক্তব্য দেয়, তারাও যদি ইন্টারনালি তারা যদি এটা মনে করে যে এই আন্দোলনের স্টেক হোল্ডার আমরাই কেবলমাত্র, তাহলে এটা ভুল করবে। কারণ এনসিপির একক কোনো শক্তি, একক কোনো জনবল এমন নাই যারা এত বড় একটা আন্দোলন করতে পারে। এখানে সকল রাজনৈতিক দল মত নির্বিশেষে তারা গিয়েছে। এবং 5 তারিখ 4 তারিখ তো আমি একেবারে রাস্তায় ছিলাম, রাস্তার মিছিলের মধ্যে ছিলাম আমি। এবং আমি ভাটারা থেকে ওই সময় যাতায়াত 1-2 দিন এর আগে কয়েকদিন করেছি, পুরা গুলির মধ্যে আমি যাতায়াত করেছি, হ্যাঁ, এই রামপুরা রোডে। এবং ওই সময় তো আমি একেবারে রাস্তায় ছিলাম, রাস্তায় আমি দেখেছি গণমানুষের মধ্যে আপনি কোনো তফাৎ করতে পারবেন না, এটা অমুক দলের, এটা টুপিওয়ালা, এটা দাড়িওয়ালা, এটা পাঞ্জাবিওয়ালা, এটা এমুক দলের, এটা কোনো তফাৎ করতে পারবেন না। বৃদ্ধা, নারী, পুরুষ সব। এবং আমি একবার 4 তারিখে সম্ভবত আমি পল্টন মোড়ে আমি স্লোগান দিচ্ছিলাম, প্রচুর লোক চতুর্দিকে, মানে মাঠে তো স্লোগান দিচ্ছি, আমি দেখলাম, আমি তো হুজুর মানুষ, হুজুরের কাছে অনেক সময় দেখা যায় পর্দা করেন নারীরা, আসতে চান না। আমি দেখলাম দূরের থেকে এক মহিলা, সে পানির বোতল নিয়ে আসছে, সে আমাকে 1 গ্লাস পানি খাওয়াবে। আমি আশ্চর্য হলাম যে মানুষ মানে কতটা খুশি হচ্ছে যে হাসিনা বিরোধী আন্দোলনে যারা আমরা আসি। তো এরকম অনেকেই করেছে, কাজেই এটা সরকারেরও উচিত হবে না, এবং নাহিদ ইসলাম বলেন বা এনসিবির সেটা উচিত হবে না যদি তারা চিন্তা করে। এখন আমাদের দায়িত্বটা কি? আমাদের দায়িত্ব হলো সকলে মিলে আমরা এই পরিবর্তনটা করতে চাই। আমি কথাটা শেষ করি। ভাই যেটা বললেন যে আসলে এই যে আমাদের যিনি মরহুম যিনি আমির ছিলেন, তিনি কয়েকটা চমৎকার কথা বলতেন। তার মৌলিক কথার মধ্যে ছিল, শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই। নীতির পরিবর্তন না হলে এদেশে কোনোদিন শান্তি আসবে না। হুজুর আরেকটা কথা বলতেন, আমাদের আমির বলতেন, ক্ষমতার মোহই সকল সন্ত্রাসের জন্মদাতা। এগুলি ইউনিভার্সাল ট্রুথ বলেছেন আমাদের আমির, কিন্তু কথাগুলি আপনি চিন্তা করে দেখেন, ক্ষমতার মোহই সকল সন্ত্রাসের জন্মদাতা। ক্ষমতার মোহ কার না আছে? ক্ষমতার মোহ তো সবারই আছে। কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা মনে করি ক্ষমতাই মুখ্য না। আবার যিনি এই কথাটা বলেছেন, তিনি তৎকালীন সময় বলতেন আওয়ামী লীগ বিএনপিকে, উনি বলতেন যে আওয়ামী লীগ বিএনপি, তোমরা যদি শান্তিভাবে চালাও, বাংলাদেশে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করো, আমি তোমাদের খাদেম হয়ে থাকবো। মরহুম আমির ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি উনি এই কথাটাও কিন্তু বলেছেন। কাজেই আসুন আমরা সেই পরিবর্তনটার জন্য কিভাবে সকলে মিলে এগুতে পারি, সেটার জন্য আমাদের চেষ্টা করা উচিত। মাসুদ ভাই, আপনার কাছে আবারও আসবো। আমি রাশেদ খানের কাছে আসতে চাই। একটি বক্তব্য আমরা দেখেছি আজকে, নির্বাচন কমিশনে এনসিপির প্রতিনিধি ছিল, সেখানে তাদের শর্ত পূরণ করতে পারেনি। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন নাসিরউদ্দিন পাটোয়ারি, তিনি একটি বলেছেন যে নির্বাচন কমিশনকে মেরুদণ্ডহীন মন্তব্য করে নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, দিন দিন দেখতে পাচ্ছি ইসির অধিকাংশ অঙ্গ জুড়ে হলো সামরিক উর্দি পরা পোশাকে, এবং বাকি যতটুকু যারা আছে তারা দলীয় পোশাকে আবৃত। এখনো ইসিকে ভুল ধরিয়ে দিয়ে সংশোধনের সুযোগ দিচ্ছি। মানে ইসি আরেকটি বিষয় আলোচনায় আছে যে ইসি আসলে কতটুকু সক্ষম বা কতটুকু নিরপেক্ষ বা নির্বাচন করার জন্য ইসি প্রস্তুত কিনা, এই ধরনের একটি আলোচনা আমরা দেখছি। তার আগে যেটি বলি, দেখেন আমার কাছে যেটি মনে হচ্ছে যে ফ্যাসিবাদের খপ্পর থেকে আমরা রেহাই পেয়েছি, কিন্তু আমরা এনজিওবাদের খপ্পরে পড়েছি। কথা শুনে আমি আবেগ আপ্লুত হয়ে পড়েছিলাম, কারণ ওই সময় তো আন্দোলনে আমরাও ছিলাম, আমি দেখেছি তারা আন্দোলন করেছে। আর আমরা যেহেতু কোটা সংস্কার আন্দোলনটা আসলে আমাদের হাত ধরেই শুরু, আমাদের হাত ধরেই সফলতা আসে, যে কারণে এই আন্দোলনের লিগাসি আমরা বহন করি সবসময়, যে জন্য আমাদের দায়িত্ব বেশি ছিল। যেটা অনেকে বলেছে যে তোমাদের হাতে তৈরি আন্দোলন, তোমরা জেল খেটেছো, সুতরাং তোমরা একটু বেশি ভূমিকা রাখো, আমরা তো আসি, এই জন্য আমরা একটু বেশি ভূমিকা রাখার চেষ্টা সবসময় করেছি। তো যাই হোক, তিনি যেটা বলছিলেন যে ওই আন্দোলনের সময় একজন নারী, তাকে পানি খাওয়ানোর জন্য ছুটে আসলো। অর্থাৎ এই যে একটা গণ আন্দোলন, মানে আন্দোলন, আমার মনে হয় আমাদের জন্য একটা সৌভাগ্য যে আমাদের এই জীবদ্দশায় এরকম একটা ফ্যাসিস্টের পতন আমরা দেখেছি, যে মানুষের প্রতি মানুষের যে ভালোবাসা, একতাবদ্ধ হওয়ার যে অর্জন, সেটা কিন্তু আমরা দেখেছি। কিন্তু সেই একতাবদ্ধ শক্তিকে একতাবদ্ধ না রেখে বিভক্ত কে করলো? আমি যদি দায় দিতে হয়, আমি বলবো ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি নিজেই রাষ্ট্রের এই বিভক্তির পিছনে দায়ী, অন্যতম মাস্টার মাইন্ড তিনি যেদিন বললেন যে ছাত্ররা আমার নিয়োগকর্তা, ছাত্রদের একটি দল গঠন করা দরকার, অন্যথায় আবার সেই আগের ফ্যাসিবাদ চলে আসবে, ফিরে আসবে, এই ধরনের কথাবার্তা তার বলা মানায় না। কারণ
তিনি রাজপথে কখনোই আন্দোলন করেননি। হ্যাঁ, তিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব, ওই সময়কার প্রেক্ষাপটে তার মতন ব্যক্তির আমাদের প্রয়োজন ছিল। কিন্তু এটাও মানতে হবে, যাদেরকে আপনি ফেসিবাদ মনে করছিলেন তারা কিন্তু আন্দোলনে ছিল, ভাই যেটি বললেন যে এনসিপি তো ওই সাংগঠনিক সক্ষমতা নাই, এটা তো বাস্তব। জেলায় জেলায় আপনি গেছেন, বিভিন্ন দলের লোকজন আপনাকে দেখার জন্য এসেছে। নায়ক শাকিব খান যদি এই কারণ বাজারে আসে, আশপাশে রিক্সা চালক, ভ্যান চালক সবাই এক জায়গায় চলে আসবে না? তো সবাই কি ওই শাকিব খানের লোক নাকি? দেখার জন্য আসছে। ঠিক তারা গিয়েছে দেখার জন্য, অনেকে আসছে, স্বাভাবিক। এইটা বোঝা যাবে যে তাদের আসলেই এই জনপ্রিয়তা বা এই সাংগঠনিক ক্যাপাসিটি কতটুকু, যখন তাদের একদম মূল নেতারা বা ফিগার যারা বা তারকা যারা, তারা যখন যাবে না তখন ওই এলাকায় লোক কতটুকু হয়। আমার নিজ জেলা ঝিনাইদহতে আমি দেখেছি, সদরে, আমার বাসার সদরে, সেখানে দেখেছি যে তারা যেদিন যায় মোটামুটি 2-2.5 হাজার লোক হয় মোটামুটি। তাদের অর্ধেক লোক তো ঢাকা থেকেই যায়। তো যাই হোক, এরপরে যখন গোপালগঞ্জে হামলা হলো তখন প্রোগ্রাম করেছে মাত্র 20 জন নিয়ে ঝিনাইদহতে, মাত্র 20 জন। তার মানে তাদের সাংগঠনিক ক্যাপাসিটি এখনো পর্যন্ত দৃশ্যমান না, যদিও সরকার তাদেরকে 3 নম্বর দল হিসেবে প্রতিষ্ঠা করার জন্য অনেক চেষ্টা করছে। তো যাই হোক, আমি যেটি বলছিলাম যে ভাইয়ের কথা শুনে আমি খুব আবেগ আপ্লুত হয়ে যাচ্ছিলাম। আমি এখনও চাই যদি আমরা এই সমালোচনা ভুলে একে অপরের বিরুদ্ধে না লেগে আমরা যদি আজকে এক হয়ে যেতে পারি ভালো। কিন্তু আমাদেরকে এক করার দায়িত্ব কার? ডক্টর মোহাম্মদ ইউনূসের এবং এই যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা যারা আসলে আমাদেরকে এক করলো। যখন তারা আমাদের একজনের বিরুদ্ধে, বিভিন্ন জনের বিরুদ্ধে, দলের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে, তখন কিন্তু ওই একতা নষ্ট হয়ে গেছে। এই যে আজকে শহীদ মিনারের প্রোগ্রাম করছে, বিএনপি যাবে, জামাত যাবে, গণ অধিকার পরিষদ যাবে, ইসলামী আন্দোলন যাবে, কোনো দলের নেতারা যাবে না। কারণ তোমার কাছে কেউ ভালো না, তুমি একমাত্র ভালো। তো ঠিক আছে, তুমিই থাকো ভাই, আর কেউ যাবো না আমরা। তো বিষয়টা তো আসলে এরকম হয়ে গেছে। কিন্তু আমরা কি এটা চেয়েছিলাম? আমরা চেয়েছিলাম নতুন একটি রাষ্ট্র, যেখানে যারা গণ অভ্যুত্থানের সকল শক্তি এক থাকবে, একটা জাতীয় সরকার গঠিত হবে এবং গণ অভ্যুত্থানের যারা অংশীজন সবার প্রতিনিধি সরকারে থাকবে। আগামী 5টা বছর আগামী 5টা বছর জাতীয় সরকার, মানে 5টা বছর, দুঃখিত, 2 বছর এই জাতীয় সরকার দেশটা সংস্কার করবে। এরপরে আপনার নির্বাচন হতে পারত। এমনি তো এই সরকার 2 বছর থাকতেছে, তাই না? অন্তর্বর্তীকালীন সরকার। তো সবাই মিলে জাতীয় সরকার গঠন করে যদি 2 বছর থাকতো, খারাপ কি মন্দ কি? সংস্কার হইতো। আজকে ভাই যদি বললেন যে তারাও নির্বাচন চাই, কিন্তু সংস্কার এবং বিচার তো আমরা চাই না? আমিও তো চাই সংস্কার, বিচার, নির্বাচন, 3টা একসাথে। তবে যদি এতটুকু বলতে হয়, আমার মনে হচ্ছে সরকারের কোনো উপদেষ্টার মধ্যে ক্ষমতার লোভ পেয়ে বসেছে। একজন উপদেষ্টার বক্তব্য আমি এইখানে নোট করেছি। তিনি হচ্ছেন আমাদের বিখ্যাত চিন্তক এবং বিশ্লেষক ফরাদ মজহারের সহধর্মিণী, যিনি উপদেষ্টা হয়েছেন আমাদের ফরিদা আক্তার আপা। তিনি বলেছেন যে বিচার ছাড়া, মানে হাসিনার বিচার ছাড়া নির্বাচন হওয়া অন্তর্বর্তী সরকার বা অন্য কোনো সরকারের হাতে, দুঃখিত, এখানে বলছেন যে তিনি বলছেন যে হাসিনার বিচার ছাড়া নির্বাচন অনুষ্ঠিত করা বা অন্য কোনো সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা, এটা অন্তর্বর্তীকালীন সরকার কোনোভাবেই করতে পারে না, এই বক্তব্য দিয়েছেন। দেখেন, এই বক্তব্যের মধ্যে কিন্তু ক্ষমতার লোভ, ক্ষমতা আঁকড়ে রাখার লোভ, এটা কিন্তু রয়েছে। কেন? তিনি হাসিনার বিচারের কথা বলছেন। তো আপনার সরকার 1 বছরে হাসিনার বিচারে কি কাজ করেছে? হাসিনার বিচার মানে কি? হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনতে হবে, ফাঁসিতে ঝুলাইতে হবে। মানে এই ঝুলানোর জন্য তো 10 বছর দরকার। আপনি কি 10 বছর চালাতে পারবেন? 1 বছরই তো পারেন নাই। সমস্ত শক্তিকে আপনি বিভক্ত করেছেন, সবার মধ্যে বিচ্ছেদ, কেউ কাউকে দেখতে পারে না, কেউ কারোর মুখ দেখে আপনার সহ্য করতে পারতেছে না, এমন তো অবস্থা। একজন আরেকজনের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে। আমি সর্বশেষ বলি, আজকে অন্তর্বর্তীকালীন সরকারের কারোর মধ্যে আমার কাছে মনে হচ্ছে যে ক্ষমতার লোভ পেয়ে বসেছে, আর এই জন্য তারা বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছে। দেখেন, এই জন্য আমি বলেছি যে ফেসিবাদের খপ্পর থেকে রেহাই পেয়ে আমরা এনজিওবাদের খপ্পরে পড়েছি। তারা কবে নির্বাচন দিবে? নির্বাচনকে আমাকে চেয়ে নিতে হবে। নির্বাচনের ডেট তো আপনি দিবেন, কেন আমাকে আন্দোলন করতে হবে? কেন এত কথা বলা লাগবে? নির্বাচন দেওয়া আপনার দায়িত্ব, যেমনিভাবে বিচার এবং সংস্কার করা। বিচারের কি করলেন আপনি? কয়জনকে গ্রেপ্তার করেছেন? শেখ পরিবারের একজনকেও ধরতে পারেন নাই। আপনি আওয়ামী লীগের দামি মন্ত্রী, এমপি, তাদেরকে প্রোটেকশন দিচ্ছেন, জামিন করাচ্ছেন, সহযোগিতা করতেছেন। এই যে আপনার এই যে আওয়ামী লীগের আন্তর্জাতিক সম্পাদক শাম্মী আহমেদ, তিনি সংরক্ষিত আসনের এমপি ছিলেন, তার নামে আমি শুনেছি যে মামলা আছে, তাকে কেন গ্রেপ্তার করেন নাই? এছাড়া আরেকজন এমপি, যার কাছ থেকে এই যে আপনার রিয়াদ 5 কোটি টাকা চেক নিয়েছে, দামি এমপি, কেন গ্রেপ্তার করেন নাই?
উপদেষ্টারা ডামি এমপিদের প্রোটেকশন দিচ্ছে। আমি এই কথাটা একটু পরে বলবো, মানে এখন না, আরো 6 মাস পরে বলবো যে কোন কোন উপদেষ্টা কোন কোন ডামি এমপির প্রোটেকশন দিয়েছে। আমার কাছে তথ্য আছে, এখনই বলতেছি না, আরো 6 মাস পরে বলবো, যে দেখি তারা কি করে। আজকে আওয়ামী লীগের পুনর্বাসনের জন্য যদি কেউ দায়ী থাকে, দায়ী থাকবে এই অন্তর্বর্তীকালীন সরকার। জি রাশেদ, আমাদেরকে শেষ করতে হবে, আমি একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমি ফজলে বাড়ি মাসুদকে দিয়ে শেষ করতে চাই, একটু অন্য প্রসঙ্গে আমি যেতে চাই। সম্প্রতি প্রায় 1 মাস আগে গত 5 তারিখে সাভারে আমরা একটি ঘটনা দেখেছি, জঙ্গি সম্পর্কিত একটি ঘটনা, জঙ্গি বিরুদ্ধে মামলা হয়েছে এবং সেখানে 6 জনকে আসামি করা হয়েছে। এবং আমরা যতদূর জানি যে এই গত 1 বছরে এটি প্রথম জঙ্গি সম্পর্কিত একটি মামলার ঘটনা। আমি একটু উল্লেখ করতে চাই, সেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইউনুস আহমেদ এ বিষয়ে বলেছেন, অতীতে বিদেশিদের খুশি করার জন্য জঙ্গি নাটক সাজানো হয়েছিল, ইদানিংকালে এরকম একটা আভাস আমরা পাচ্ছি। কয়েকদিন আগে এরকম একটা জঙ্গি নাটক সাজানো হয়েছে, সেখানে কয়েকজনকে আসামিও করা হয়েছে, তার মধ্যে আমাদেরই সহযোগী সংগঠন জাতীয় ওলামা মাশায়েখ কালিমা পরিষদের কাইমা পরিষদ না, ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ, আইম্মা পরিষদ, আচ্ছা এখানে ভুল আছে, আইম্মা পরিষদ সেক্রেটারি জেনারেল তার নামটাও ঢুকিয়ে দেওয়া হয়েছে। হঠাৎ করে এই জঙ্গি নাটক আবার শুরু হলো, এজন্য আমরা শঙ্কিত, আতঙ্কিত। যদি সেই পূর্বের ধারায় আবার চলতে থাকে আবার দেশ অস্বস্তিতে ভরে যেতে পারে, অনেক নিরাপদ লোক হয়রানির শিকার হবে, এটা আমরা চাই না। এখানে একটি বিষয়, আপনাদের দলের লোকের সম্পৃক্ততা বা তাদের নাম ঢুকিয়ে দেওয়া হয়েছে, এই বিষয়ে আসলে আপনাদের বক্তব্য কি? বিষয়টা হলো, এটা তো আমরাও বুঝি, সকলেই বুঝি যে আওয়ামী আমলে যে সকল জঙ্গি নাটক করা হয়েছে, এগুলি কাদেরকে খুশি করার জন্য, কেন করা হয়েছে, এটাগুলি স্পষ্ট। এবং এটা ইন্টারন্যাশনাল বলেন, দেশীয় রাজনীতিতে বলেন, এগুলি একটা কি বলে আপনার একটা ট্রাম্প কার্ড, এবং এগুলি থেকে সুবিধা তারা নেওয়ার জন্য যা ইচ্ছা তাই করে। তো এটাও যে একটা ভুয়া, এ ব্যাপারে অলরেডি প্রমাণ হয়েছে। উনি জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের যিনি সেক্রেটারি জেনারেল, উনি একজন বিদগ্ধ আলেম, দেশ বরেণ্য আলেম, বয়স কম, কিন্তু ইতিমধ্যে সে দেশে বিদেশে ওলামায়ে কেরামের মধ্যে তার একটা গ্রহণযোগ্যতা ব্যাপক, জঙ্গি হিসেবে তার নাম ঢুকিয়ে, এবং সে একজন আসলে লেখাপড়া করা মানুষ। সে দাওয়াতি কাজ করেন, কিছু বয়ান করেন, মাদ্রাসায় পড়ান, এবং সে আসলে এলমি, আমরা আরবিতে বলে এলমি মানুষ, আসলে একাডেমিক সে মানুষ। তিনি জঙ্গি না, প্রশ্নই ওঠে না। তার আব্বাও ছিলেন বাংলাদেশের একজন বড় আলেম, প্রবীণ আলেম, এবং বাংলাদেশের এখনো যারা প্রবীণ আলেম আছেন তাদেরও সে টিচার, এরকম। তো এরকম একজন সুনামধন্য এবং সর্বযোগ্য গ্রহণযোগ্য এই ব্যক্তির সাথে জঙ্গির কানেকশনের মানে ন্যূনতম কোনো সম্পর্ক কোনো দিক থেকে থাকার সম্ভাবনা আছে, এটা আমরা মনে করি না। বিষয়টা কি জানেন? বিষয়টা হলো এই যে 1793 সালে লর্ড কর্নওয়ালিস যে এই কি বলে আপনার চিরস্থায়ী বন্দোবস্ত বা পার্মানেন্ট সেটেলমেন্ট যেটা করেছিল, এটা সে করে কুক্ষিগত করতে চেয়েছিল, যেরকম আওয়ামী লীগও এরকম তারা বাংলাদেশকে সেরকম কুক্ষিগত মানে চিরস্থায়ী বন্দোবস্ত করে তারা রাখতে চেয়েছিল, আজীবন চেয়েছিল যে কোনোদিন তাকে আর মানে গণভবন থেকে বেরোইতে হবে না। কিন্তু বর্তমান সরকারের আমলে এই ঘটনাটি কেন? সেটার জন্যই তো আমাদের কথা, আওয়ামী লীগও এটা চেয়েছে, এবং আমরা চাই যে সেই পূর্বের মতো এক সেটেলমেন্ট থেকে বেরিয়ে আমরা যেন আরেক সেটেলমেন্টে না যাই। আপনারা কি বিষয়ে কথা বলেছেন? আমরা দেখি আপনারা প্রধান উপদেষ্টার সঙ্গে বেশ একাধিকবার বৈঠক করেছেন, সেই সব বৈঠকে কি আপনারা এই বিষয়ে আলোচনা হয়েছে? আমরা যেটা চাচ্ছি, আমরা যে কথা বলতে চাই সেটা হলো যে আমরা আবার কোনো নতুন সেটেলমেন্টে যেতে চাই না। এজন্যই কিন্তু আমরা বলেছি যে সংস্কার হইতে হবে, এবং এগুলির মাধ্যমে সংস্কার করে আমরা রাষ্ট্রটা একটা জায়গায় নিব। এই যে দেখেন, আবাস কিন্তু অলরেডি শুরু হয়েছে, জঙ্গি মামলার শুরু করতেছে, যে এটা যদি সে আগের বন্দোবস্ত যদি আবার থেকে যায়, তাহলে আমরা কি সংস্কার করলাম? তো সেক্ষেত্রে আমরা সরকারকেও জানিয়েছি, এবং এ ব্যাপারে আমাদের মহাসচিব বক্তব্য দিয়েছেন, এবং আরও আমাদের দলের থেকে ওলামা মাশায়েখ আইম্মা পরিষদও আন্দোলন সংগ্রাম করেছে। তো আমি যেটা বলতে চাই শেষ কথায়, সেটা হলো যে আসলে যে ওই যে আমাদের সরকার বিরোধী যে আন্দোলন, ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন, ওখানে সকলের অন্তর্ভুক্তি ছিল, আপামর জনসাধারণ। এই যে রাশেদ ভাই আছেন, আমরা ওই সময় বলতাম যে নুরুল হক নূর ভাইকে যেভাবে আক্রমণ করেছে, এই বেচারা যেভাবে মার খেয়েছে, এটা মানে যে কোনো মানুষের মায়া লাগার বিষয়। তো এই মার খেয়েছে, সকলেই আন্দোলন করেছে, এই আন্দোলনটা যেন আমাদের বিফলে না যায়। আপনি দেখেছেন 4 তারিখ 5 তারিখ আমাদের নায়েবে আমির কারফিউ ভেঙে যখন তার নেতৃত্বে আমরা মিছিল নিয়ে গেলাম, শাহবাগের দিকে যাচ্ছি, অনেক সাধারণ মানুষ এসে হুজুরের পায়ে সালাম দিচ্ছে, মিছিলের মধ্যে আরেকজন এসে কদমবুচি করা, এটা তো কেমন? এটা করেছে, মানুষ চেয়েছে যে একটা পরিবর্তন আসুক। তো সেজন্য আমরা ইসলামী আন্দোলন থেকে বলতে চাই যে আসলে এই রাজনীতির মধ্যে দ্বিধাবিভক্তি দূর করে
এখন যে সংস্কারগুলি চাচ্ছি, এনসিপিও যেগুলি চাচ্ছে, ইসলামী আন্দোলন যেগুলি চাচ্ছে, জামাত যেগুলি চাচ্ছে, ওনারাও যেটা চাচ্ছে, এগুলি যদি ভালো হয় তাহলে এগুলি গ্রহণ করে আমরা নির্বাচনের দিকে এগিয়ে যাই, দ্রুত যাই, সমস্যা নেই। কিন্তু শুধুমাত্র নির্বাচনের দিকে এগিয়ে যাব এগুলি ছাড়া, সংস্কার ছাড়া, এটা হলে কিন্তু আমাদের জন্য কল্যাণ হবে না। বিগত এই যে আমি শুরুতেই বলেছিলাম যে 258 বছর, বিশেষ করে মুঘলদের যাওয়ার পরে আমাদের যে রাজনৈতিক অস্থিরতার ইতিহাস, এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমরা মনে করি ইসলামের বিধিবিধান যদি আমরা বাস্তবায়ন করতেও পারি, কিছু যদি হয়, অথবা যদি আমরা যে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই, সেখানে যদি আমরা ভালো কিছু বিধান আমরা নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু মানুষ মুক্তি পাবে। আপনার হাতে সময় থাকলে আমি আর 30 সেকেন্ড, আমার প্রোডাকশনের বন্ধুরা আমাকে বলছে যে শেষ করতে হবে, আমাকে সময় দিতে চায় না। আপনি 1 মিনিট, আমি 1 মিনিট কি পাওয়া যাবে? আচ্ছা, 1 মিনিট আমাকে আমি শেষ করি। সেটা হলো যে ইসলামী আন্দোলন যে রাষ্ট্রটা চায়, আপনি জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মদিনায় ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করলেন এবং তিনি যখন সেখানে এই অর্থ মন্ত্রণালয় স্থাপন করলেন, করেই তিনি জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিয়েছিলেন। তিনি বলেছিলেন, মান তারাকা মালান ফালিওয়ারাসাতিহি, হাদিসে আসছে, ওমান তারাকা দাইনান আও জিয়াআন ফাইলাইয়া আও ফাআলাইয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আজকের দিন থেকে এই রাষ্ট্রের সকল মানুষের দায় দায়িত্ব, অর্থনৈতিক দায় দায়িত্ব আমার উপরে। কোনো মানুষ যদি মারা যায়, সে যদি কিছু সম্পদ রেখে যায়, তাহলে এই সম্পদ, সে নারী হোক পুরুষ হোক, তার উত্তরাধিকার সে সম্পদ পাবে, কেউ সেখানে চোখ তুলে তাকাতে পারবে না। আর যদি সে নিঃস্ব হয়, তাহলে তার পরিবার পরিচালনার দায়িত্ব আমি রাষ্ট্র থেকে গ্রহণ করব। আর যদি সে ঋণগ্রস্ত অবস্থায় মারা যায়, তাহলে সে ঋণ পরিশোধের দায়িত্ব, তাদের যদি সম্পদ না থাকে, রাষ্ট্র নিবে। ইসলামী আন্দোলন বাংলাদেশে আমরা চাই এমন একটা রাষ্ট্রই গড়তে, যেই দেশে দারিদ্রতা থাকবে না, যেই দেশে নিরাপত্তাহীনতা থাকবে না, মহিলারা যেখানে নিরাপদে চলাফেরা করতে পারবেন, ঘরে বাইরে নিরাপত্তা পাবেন, এমন একটি রাষ্ট্র ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ আমরা প্রত্যাশা করি। জি, আজকে মাসুদ অনেক ধন্যবাদ, আমাদেরকে এখানে শেষ করতে হচ্ছে। রাশেদকেও অনেক ধন্যবাদ। দর্শক, আজ এখানেই শেষ করছি। কাল আবার দেখা হবে রাত 12টায়। আপনারা সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর একুশের সঙ্গে থাকুন।